ঠান্ডা পড়েছে, তাই মাঝে মধ্যে একটা অকাট্য কাশি হচ্ছে। এটা একটু বরদাস্ত করবেন আপনারা। আপনারা বরদাস্ত করেন বলে আমি অনেকগুলো কথা বলতে পারি। প্রসঙ্গ যখন কোচবিহার, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মদনমোহন মন্দিরে তিনি পুজো দিয়েছেন, তার পুজোর স্টাইলটা দেখছিলাম। তো একটা পোস্টমর্টেম হতে পারে, হওয়া উচিত, কারণ আমি কোচবিহার জেলাটা খুব পরিচিত। কারণ রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, পরেশ অধিকার অনেকের সঙ্গে রাজনৈতিকভাবে সাংবাদিকতা করার সুবাদে বছরে অন্তত 2-3 বার যাওয়ার চেষ্টা করি। মদনমোহন মন্দির তো আমার তো অত্যন্ত প্রিয়, মানে মানে ঐতিহ্য এবং হচ্ছে মন্দির। আমি যাই সেখানে, সাগর দিঘির পাড়ে যাই, রাজবাড়ি যাই, ভালো লাগে, অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোচবিহারে প্রশাসনিক সভা করেছেন, সেই সভার এফেক্ট নন এফেক্ট নিয়ে অনেক 2-4 কথা বলে দিই আপনাদের। বলা উচিত, মিলতে পারে আবার নাও মিলতে পারে। আচ্ছা, না মিলতে পারে নয়, মিলবেই। আমার কথাটা যেটা বলছি মিলবে। মানে কোচবিহারের মানুষের সেন্টিমেন্ট আমি মোটামুটি বুঝি, কারণ হচ্ছে কোচ রাজার গড়, রাজবংশী সম্প্রদায় বিরাট ভোট এবং বিরাট অংশের মানুষ রয়েছে। যদিও আনন্দ মহারাজ তিনি রাজ্যসভায় থাকলেও তিনি বিজেপি সম্পর্কে কখন মন্তব্য করেন। আচ্ছা, আপনারা জুড়তে থাকুন, আপনারা মতামত দিন। কারণ কোচবিহারের সামগ্রিকভাবে রিফ্লেকশন, যে রাজনৈতিকভাবে শাসকের যেটা, সেটা নিয়ে অনেক কথা হবে। কখনো হচ্ছে প্রাক্তন সভাপতি বর্তমান সভাপতি লড়াই চলে, মানে পার্থপ্রতিম ভার্সেস হ্যাপি, এই লড়াই চলে। এবং হচ্ছে কখনো কখনো বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষ, তিনিও অনেক মন্তব্য করেন টরেন। কিন্তু তিনি যেহেতু তাকে দল বলেছে যে কোচবিহার পৌরসভা থেকে তাকে পদত্যাগ করতে হবে, এটা নিয়ে জলঘোলা হয়েছে অনেক। অথচ এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি তার দল গঠন করেন, তখন কিন্তু এই রবীন্দ্রনাথ ঘোষের আর্থিক সাহায্য এবং হচ্ছে তিনি ট্রেজারার ছিলেন, তিনি ব্যাপকভাবে সাহায্য করেছিলেন বলে তৃণমূল কংগ্রেসকে ফলে ভুলে উঠেছে। আজকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভুলে না যায়। এখন রবিদার ওয়াইফের সঙ্গে আমি কথা বলেছি, বৌদির সঙ্গে কথা হয়েছে আমার। এই প্রসঙ্গে বৌদি অনেক কথা বলেছেন। ওর ছেলে পঙ্কজ, 2 ছেলে, 1 ছেলে 3 মেয়ে। পাপিয়া এই মুহূর্তে দার্জিলিং জেলার সমতলে রাজনীতি করছে, অত্যন্ত ভালো সুবক্তা। টিকিট পেতে পারে এবার, কিন্তু ওখানে তো অন্তর্কলও আছে। যাই হোক, সেটা হচ্ছে এবার বলি, সেটা হচ্ছে একদিকে হচ্ছে তোরসা নদী, বোরলি মাছ খুব বিখ্যাত। ছিটমহল হচ্ছে নিয়ে বিতর্ক আছে। এবং হচ্ছে সীমান্তবর্তী এলাকা, অসম সীমান্ত আর দিনহাটা ছিটমহল দিয়ে বাংলাদেশ ঢোকার রাস্তা রয়েছে। তাই এসআইআরের প্রশ্নে ওখানে অনেক কাটা আছে। ওখানে কোনো ডিটেনশন, কোনো ক্যাম্প তৈরি হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, তা বাজার গরম করেছেন, সেটা অনেকে মনে করছে। আপনারা জুড়তে থাকুন, আপনারা যদি মতামত দেওয়ার থাকে আপনারা মতামত দেবেন। আসলে আমি শুধু বর্ধমান নয়, সারা বাংলায় মোটামুটি পরিচিত জায়গায় ঘোরাফেরা করি সাংবাদিকতার তাগিদে, তাই মোটামুটি চিত্র আমার জানা আছে ওখানকার। আচ্ছা, তো একদম হচ্ছে আসাম বর্ডার, বক্সিরহাট, সেই অঞ্চলগুলোতে এবার ভোট কেমন হবে, মানে মমতা ব্যানার্জির রিফ্লেকশন, মমতা ব্যানার্জির ইমেজ বা ছবি কাজ করবে কি? আসলে এসআইআর প্রশ্নে বিএলওদের ভূমিকা, ডিএমের ভূমিকা, এসপির ভূমিকা, যদিও এসপি মাঝখানে চেঞ্জ হয়েছে, দ্যুতিমান ভট্টাচার্য, কিন্তু রাজনৈতিকভাবে গরমাগরম শাসক দলে, বিশেষ করে উদয়ন গুহ, তিনি মাঝে মধ্যে ফুসে ওঠেন। ওই নিশীথ প্রামাণিক তার টার্গেট বস্তু, তাকে প্রায় টার্গেট করেন, ঠিক আছে, করতেই পারেন আপনি। তাই দিনহাটা, যে কটি বিধানসভা আছে তার মধ্যে দিনহাটা উল্লেখযোগ্য। সেখানকার বিধায়ক হচ্ছে উদয়ন গুহ, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি ফ্যাক্টর, তিনি অনেক কথা বলেন, তিনি দলের ঊর্ধ্বে চলে যান এক এক সময়। তিনি কমল গুহর পুত্র, তিনি ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেস এসছেন। তিনি আদি তৃণমূল নয়, কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে যে সমস্ত সুটেবল যে জায়গাগুলো, তিনি সেটা করেছেন। তার ছেলে ওখানকার দায়িত্বে আছেন। মাঝে মধ্যেই কথা হয়, বিতর্ক হয়। তাই দিনহাটা, মাথাভাঙা, সিতাই, শীতলকুচি এবং কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, নাটাবাড়ি। আচ্ছা, নাটাবাড়িতে মিহিরদা ওখানকার বিধায়ক বিজেপির, একসময় রবীন্দ্রনাথ ঘোষ জিততেন, 2021-এ হেরেছেন। তিনি এবার টিকিট পাবেন কিনা, কারণ বয়সের কারণ আছে।
তুফানগঞ্জে মালতী রাভা আছেন, তিনি আবার টিকিট পাবেন, সম্ভাবনা আছে। কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ অবশ্যই হচ্ছে রে বিরোধীদের দখলেই থাকবে। আর দিনহাটা, উদয়নগড় এবং মার্জিন নিয়ে খুব টানাটানি হবে। কারণ হচ্ছে যে সমস্ত কথাবার্তা যা বলেছেন, উন্নয়নের প্রশ্নে সরকারের যে ভূমিকা, কী করা উচিত। আপনি বহুদিন ধরে বিধায়ক হয়েছেন। এই দিনহাটার পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা স্কলারশিপ পেল কিনা, তাদের বিদ্যালয়ের কী অবস্থা, স্কুলগুলোর কী পরিস্থিতি, কারণ ড্রপ আউট বেড়েছে। বহু প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, মানে বিভিন্ন কনভেন্টে পড়ছেন বা ইংলিশ মিডিয়ামে পড়ছেন। ওখানকার খেটে খাওয়া গরিব মানুষের সমস্যা আছে, তাই তাদের রেশনের চাল খেয়ে জীবন ধারণ করতে হয়, এটা অভিযোগ আছে। তাই আপনি মন্ত্রী, আপনি লালবাতি চেপে ঘোরেন, আপনি হয়তো নিশ্চয়ই খবর রাখেন না, রাখবেন এবার। এবার আপনি খুব মার্জিন ভোট, আপনি জিতবেন কিনা পরের প্রশ্ন, কিন্তু এবার আপনার কপালে ভাঁজ আছে। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে সীতাই, যিনি জগদীশ চন্দ্র বসুনিয়া তার ওয়াইফ সুস্মিতা, তিনি ওখানকার তৃণমূলের বিধায়িকা। আচ্ছা, সেটা হচ্ছে যে মাথা ভাঙা হচ্ছে যে খুব বহু বিতর্কিত পরেশ অধিকারী, এবং হচ্ছে শীতলকুচি, এবং এই সামগ্রিকভাবে যে নটি আছে, যে কটি লোকসভা অন্তর্গত যে বিধানসভাগুলো আছে, তৃণমূল কংগ্রেস একটা জায়গাতে খাতা খুলতে পারবে বলে মনে হয় না। প্রশ্ন করবেন কেন? তিনি তো মদনমোহন মন্দিরে পুজো দিয়েছেন, মানত করেছেন। মদনমোহন খুব জাগ্রত, মদনমোহন কখনোই কাউকে বিমুখ করেনি। কিন্তু কুচবিহারের রাজনীতি যে বলয় এমন এমন সময় প্রস্ফুটিত হয়েছে শাসক দলের হম্বিতম্বিতে, তাতে সাধারণ মানুষ এবং হচ্ছে যে ওখানকার নিকাশি ব্যবস্থা, মানুষের চাহিদা, মানুষের বাজার, এগুলো অনেক সময় সমস্যা তৈরি হয়েছে। এগুলো ভোট বাক্সের রিফ্লেকশন। প্রচুর ভূত ভোটার, আতঙ্কগ্রস্ত ভোটার, যারা ওখানে গা ঢাকা দিয়েছিলেন ছিটমহলের ওই পাশের অঞ্চলগুলোতে, এগুলো তো মানুষ বলতে পারবেন। ওখানে তো বলতে পারবেন সীতায়ের বিস্তীর্ণ অঞ্চলে কী পরিস্থিতি, শীতলকুচির কী অবস্থা বলতে পারবেন। তাই যাই হোক না কেন, সেটা হচ্ছে যে প্রশাসনিকভাবে যদি ম্যানেজ করার চেষ্টা চলে, মানে মানুষের গণতন্ত্র যদি কেড়ে নেওয়ার চেষ্টা হয়, তাহলে বলবো যে ভোটটা হলো না। আর যদি স্বাভাবিকভাবে মানুষ তার ভোটটা দিতে পারে, যতবারই মমতা বন্দ্যোপাধ্যায় যাক না কেন, এবারে কুচবিহার তাকে খালি হাতে ফিরিয়ে দেবে। এখানে হুমায়ুন কবির কোনো ফ্যাক্টর নয়, এখানে ফ্যাক্টর হচ্ছে অবশ্যই বিজেপি, এখানে ফ্যাক্টর বামপন্থী পুরনো গড়। তারা তুফানগঞ্জ থেকে তারা যাত্রা শুরু করেছেন বাংলা বাঁচাও ঠিক অবধি ঠিক ছিল, যাত্রা তো এটা অ্যাডেড শব্দ। বাংলাকে বাঁচাতে গেলে বাংলা বাঁচাও হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। গণতান্ত্রিকভাবে অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে, শিল্পের প্রশ্নে, কৃষির প্রশ্নে, উৎপাদিত ফসলের প্রশ্নে, কিষাণ মান্ডির চেহারা কী, চরিত্র কী, শিক্ষার মানোন্নয়নের প্রশ্নে, সেখানকার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা, পঠন পঠন কী অবস্থা, সিলেবাসের কী অবস্থা, ছেলে মেয়েদের কী পরিস্থিতি, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, একটা বাণিজ্যিকরণ হয়ে গেছে এখানে। তাই কুচবিহার সবসময় অবহেলিত হয়েছে, উত্তরবঙ্গের অবহেলার শিকার শুধুমাত্র আজকে নয়, বামপন্থী জমানা থেকে হয়েছে। তাই তোরসাপাড়ের মানুষ অত্যন্ত সেন্টিমেন্ট হয়, ভাবাই গান খুব বিখ্যাত, সেখান থেকে বামপন্থীর আন্দোলন শুরু করেছেন। তাই এবারে ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কুচবিহার দিয়ে হবে। আজকে বর্ধমান 16টা বিধানসভায় নেই আমি, কিন্তু 9টি যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের প্রত্যেকটি জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাট আছে, অন্তর্কলহ আছে। আর এই অন্তর্কলহে যদি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নতুন নতুন মুখের সন্ধান ঠিকঠাক হয়, তাহলে কিছুটা মান রক্ষা হতে পারে। তাও মান রক্ষা হওয়া খুব চাপ আছে, কারণ মানুষের শহরের যে অধিকারের প্রশ্নে যে লড়াই, বেঁচে থাকার ক্ষেত্রে যে কথা, টোটো চালকদের যে ভূমিকা, এবং যে ট্যাক্সের প্রশ্ন, যদিও ট্যাক্স বাড়েনি, এবং অনেক কিছু সংস্কারের প্রশ্নে অনেক কথা আছে, চাকরির প্রশ্নে কথা আছে। রাসমালার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গর্জন করেছেন, কাগজ ছিঁড়েছেন। তিনি বলেছেন এসআইআর মানছি না, রিটার্নেশন কাম হতে দেবো না। তিনি হতে দেওয়ার কেউ নয়, তিনি কাগজ ছেড়ার আজকে তিনি নতুন ছিঁড়ছেন না। তিনি একবার ছুঁড়েছিলেন অনুপ্রবেশের প্রশ্নে ডেপুটি স্পিকারের, তখন তিনি সাংসদ, এই কাগজ তিনি ছুঁড়েছিলেন। অথচ সেই অনুপ্রবেশ কিন্তু প্রত্যেকটির, বিশেষ করে তৃণমূল কংগ্রেস কিন্তু কাটা হয়ে দাঁড়াবে।
যদিও আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে কোনো ভোটারের নাম বাদ দিতে দেবেন না, অথচ অজস্র ভূত ভোটারের নাম রয়েছে তালিকায়। এখন বাকি নির্বাচন কমিশন ঠিক করবে কি হবে না হবে। ইতিমধ্যে অবজারভার আসছেন, ঘুরে যাচ্ছেন, দেখছেন, কাজ করছেন। কিন্তু রাজনৈতিক যে পোস্টমর্টেম, সেই পোস্টমর্টেম যদি করতে, আমি সেদিন দেখছিলাম হলদিবাড়িতে পৌরসভা গঠন নিয়ে পরেশ অধিকারী একটা ফেসবুক লাইভ দেখছিলাম। আপনি টিকিট পাবেন না, নিশ্চিত থাকুন। আপনাকে নিয়ে দল, আপনার মেয়ে কন্যা ববিতার চাকরি নিয়ে তো তখন তো বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, খারিজ করে দিয়েছে। তো আপনার ইমেজ খারাপ হলো। আপনি বামপন্থী ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন, আপনি দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লক করেছেন। এটাকে বলা হয় সুবিধাবাদী রাজনীতিবিদ, যেটা আপনি করেছেন, আপনি উদয়নবাবুও করেছেন। আপনারা দুজনে একই গুরু, একই শিষ্য। তাই ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে এসে প্রথমে আপনি এমপি হয়ে যান 2019 সালে, আপনি হেরে যান সেখানে। কিন্তু আপনি 21 সালে জিতে যান, কিন্তু জিতে যাওয়ার পরে আপনি শিক্ষা প্রতিমন্ত্রী হন, তারপর প্রভাব খাটাতে শুরু করেন। অথচ আপনি যদি পুরনো দলে থাকতেন তাহলে ইজ্জত থাকতো অন্তত। তাই আপনি এবারে টিকিট পাবেন না, নিশ্চিত থাকুন। আপনি পরেশ অধিকারী যতই আপনি চেষ্টা করুন, যতই ব্যাটিং করুন, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেবে না। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অবজারভেশন, সে অবজারভেশন আপনি খুব ভালো জায়গাতে নেই। ছাত্রনেতা অনেক রয়েছে, যুবনেতা রয়েছে অনেক। এখানে দুই প্রাক্তন সভাপতি, সহসভাপতি, ওই প্রাক্তন হচ্ছে বা বর্তমান সভাপতি লড়াই ভড়াই চলবে। কিন্তু কেউ বলছেন না যে এখানে কেন্দ্রের বঞ্চনার প্রশ্ন অনেক কথা হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তো যদিও বিতর্ক চলছে যে বঙ্কিমদা কেন বলেছে। হ্যাঁ, বঙ্কিমদা ভুল বলেছেন। একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলবেন আর সংবাদ হবেন, এটা হয় না। তিনি মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন। আমিও মনে করি একটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা হচ্ছে যে অ্যান্থম আমাদের কাছে, তাকে এবং সেই স্রষ্টা মহাপুরুষ মহামানবকে বঙ্কিমদা বলছেন, এটা অন্যায় হয়েছে। এটা তো তিনি অবশ্য পরে শুধরেছেন। তার সঙ্গে কিন্তু ভোট বাক্সে কোনো সমস্যা হবে না, কারণ ওই জেলাতে মাঝে মধ্যে শুভেন্দু অধিকারী যাচ্ছেন, আর পাশের আলিপুরদুয়ারে মনস্টিজ্ঞা রয়েছেন। ওখানে মারুতেরা বা খুব অ্যাট্রাকটিভ, অত্যন্ত লড়াকু। আচ্ছা, বিজেপির হয়ে বলছি এরকম ভাববার কারণ নেই, বা বিজেপি তামাক খেয়েছে সেটাও ঠিক নয়। তাই প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে বলছি, কোচবিহারে কিন্তু এবার মদন মোহন কিন্তু মুখ ঘুরিয়ে নেবে, নিশ্চিত থাকুন আপনারা। কারণ মদন মোহন এবার আপনাদের শাসকের কাণ্ড কারখানায়, অত্যাচারে, আপনাদের এই মিথ্যা প্রতিশ্রুতি যেটা মানুষ বলছে, তাতে কিন্তু মদন মোহন এবার মুখ ঘোরাবে, এবং মুখ ঘোরাবে এমনভাবে সেখানে শূন্য হয়ে যেতে পারে না, সেটা কোচবিহারের মতো জায়গাতে। এখন যদি আপনারা শক্তি প্রদর্শন করেন, যদি দক্ষিণের স্টাইলে কোনো বাহুবলী প্রদর্শন করেন, পুলিশকে লাগিয়ে দিতে পারেন, আইসি লাগিয়ে দিতে পারেন, ডিএমকে লাগিয়ে দিতে পারেন, তাহলে হয়তো কিছুটা আসন 9টার মধ্যে অন্তত ধরে রাখার চেষ্টা করবেন। কিন্তু উদয়নগড় কিন্তু টিকিটের ক্ষেত্রে এবার সমস্যা আছে। দেখুন নতুন কোনো চেঞ্জ হয় কিনা, নাকি দল তাকেই ভরসা করছেন। এখন যদি ভরসা করেন, তার লড়াই কিন্তু খুব টাফ আছে, এবং তার বিরুদ্ধে প্রার্থী হবে, নিশ্চিত প্রামাণিকই প্রার্থী হবেন, যা সম্ভবত সূত্র থেকে যা মারফত জানতে পারছেন না। ফলে কিছু নতুন রিসাবল হবে না, যারা এক্সিস্টিং তারা থেকে যাবেন, আর দু এক জায়গাতে পরিবর্তন হবে। তাই মদনমোহন মন্দিরে তারাও পুজো দেবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টা বাজিয়ে গেছেন, ও ঘন্টা কাজে লাগবে কি না বিরোধীরা বলছে যে কাজে লাগবে না। তাই নতুন করে এসআইআর কাটা, ডিটেনশন ক্যাম্প হতে দেবো না। বিভিন্ন সংস্কারের কথা বলছে ঠিক, কিন্তু এখানকার এলাকার চাহিদার ন্যূনতম মানুষের অধিকার, এখানকার পার ক্যাপিটা ইনকাম কত, রিক্সা পোলারদের ইনকাম কত, ছাত্রছাত্রী তাদের শিক্ষার ক্ষেত্রে কী কী সুবিধা পাচ্ছে, শুধু সাইকেল দিলে হবে না কিন্তু। এবং হচ্ছে যে সামগ্রিকভাবে, হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারে কিছু অর্থ হয়তো বরাদ্দ মুখ্যমন্ত্রী করে দেবেন, যেটা 21 সালে করেছিলেন। তিনি তো ভোট ক্যাচার, তিনি জানেন কখন কাকে কি বলতে হয়। তাই ডিএ তিনি দিচ্ছেন না, যা মামলা চলছে। 26,000 ছেলেমেয়েরা গড়াগড়ি খাচ্ছে, তা তিনি উচ্চবাচ্য করছেন না। এবং একটার পর একটা দুর্নীতি, এই যে পার্থ চট্টোপাধ্যায় জামিনে এসছেন, আছেন, অর্পিতে জামিনে আছেন, মানিক ভট্টাচার্য জামিনে আছেন, এরা অনেকে জামিনে আছেন। প্রশ্ন উঠছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে। তাই দুর্নীতি কোনো ইস্যু নয়, নিশ্চিত ইস্যু হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচনে কোচবিহারের তোরসাপাড়ে মানুষ যদি ভোট দিতে পারে ইভিএমে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক দলের কপালে ভাঁজ আছে। এবং প্রত্যেকটি বিধানসভার আসন, বিশেষ করে আমি যে কটা নাম করলাম, একটা আসনে কিন্তু খাতা খোলার চান্স কম। শুধু দিনাটাতে কিছুটা লড়াই থাকবে, যেটা উদয়নগুহ নিজস্ব ক্যারিশমায় করবেন। তিনি হম্বিতম্বি করতে ভালোবাসেন, তো তিনি হম্বিতম্বি করবেন।
আর বাকি দেখুন আমার কথাগুলো মেলে কিনা, যদি না মেলে তখন বলবেন আপনারা। তাই দিনহাটা হোক, মাথাভাঙা হোক, সিতাই হোক, শীতলকুচি হোক, কুচবিহার দক্ষিণ হোক, উত্তর হোক, তুফানগঞ্জ হোক, নাটাবাড়ি, নাটাবাড়িতে এবারে চলে রবীন্দ্রনাথ ঘোষকে টিকিট দেবে না। এই কারণে দেবে না যে সেখানে, কারণ তিনি দীর্ঘদিন তিনি ওখানকার প্রার্থী ছিলেন, তিনি মন্ত্রী হয়েছেন। সেক্ষেত্রে হয়তো তার পুত্রের কথা ভাবা হতে পারে। পঙ্কজের কথা বলছি, পঙ্কজ ঘোষের কথা বলছি, একটা সম্ভাবনা আছে, নাও করতে পারে। তাই নতুন মুখ, পুরনো মুখ চাইছে না। মানে পুরনো মুখ মানে যারা ফসিল হয়ে গেছে, যাদের মুখটাকেও চাইছে না। রবীন্দ্রনাথ ঘোষের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে জেলা সভাপতি ছিলেন। আমি তার হয়ে তামাক খাচ্ছি না, সেটাও বলছি না, কিন্তু আপনি মদন মোহনকে যতই পুজো দিন না কেন, রবিদা, আপনি আমার অত্যন্ত কাছের মানুষ, তা সত্ত্বেও বলছে আপনি কিন্তু এবারে টিকিট পাবেন না, নিশ্চিত থাকুন আপনি। তাই আপনি পার্টি নির্বাচনে পাঠাবেন নাকি আপনি আপনার মতো করে দল বাড়িতে বসে যাবেন, সেটা আপনি ঠিক করবেন। তাই যে কলহ কোলাহল শুরু হয়েছে, যে আওয়াজ শুরু হয়েছে তোষাপাড়ে, সেটা গম গম করে বাজবে এবং লড়াই হবে, ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে হচ্ছে সিপিআইএম। ওখানে কোনো হুমায়ুন কবির কোনো ফ্যাক্টর নয়। আর ওখানকার সংখ্যালঘুরা অত্যন্ত রক্ষণশীল, তারা অত্যন্ত ভাওয়াই গানে খুব বিশ্বাস করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। আর রাজবংশী মানুষের তো একটা আবেগ রয়েছে। এই সব মিলিয়ে ছিল আপনারা ফিট করবেন, অনন্ত মহারাজকে সেটিং করার চেষ্টা করবেন। যদিও তিনি রাজ্যসভার এমপি, তিনি মাঝে মধ্যে বিজেপির বিরুদ্ধে ফুঁসে ওঠেন। তাই পরেশ অধিকারী, আপনি টিকিট পাবেন না, নিশ্চিত থাকুন আপনি। রবীন্দ্রনাথ ঘোষ, আপনি টিকিট পাবেন না, এটাও নিশ্চিত থাকুন। আপনার পুত্রকে দিলেও দিতে পারে। উদয়ন গুহর ক্ষেত্রে ভাবনা চিন্তা চলছে, দল এখনো সিদ্ধান্ত নেয়নি। বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা তারা রিপোর্ট দিয়ে গেছে, রিপোর্ট খুব একটা ভালো নয়। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যত না বেশি বসে থাকেন, তিনি বেশি বসে থাকেন দিনহাটাতে। তিনি শিলিগুড়িতে যত না বেশি থাকেন, তার থেকে বেশি থাকেন দিনহাটাতে। কেন দিনহাটায় থাকেন, দিনহাটায় কিসের আটা রয়েছে সেটা উদয়নবাবু বলতে পারবেন, আমরা রকম ছোট করিনি কিন্তু। তাই রাজনৈতিক যারা পরিবর্তন করে না, পরিবর্তনশীল রাজনীতিবিদ যারা, তাদেরকে মানুষ ভালোভাবে নেয় না। একবার জিতবেন, দুবার জিতবেন না, তিনবার তো ছেড়েই দিন আপনি। যাই হোক, এই সমস্ত বিষয় কোচবিহারের বিধানসভার যে 2026 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যতবার যাবে ততবারই কিন্তু কাটা হয়ে দাঁড়াবে। সেখানে বিরোধী শক্তি এবং বিজেপি তাদের যে শক্তি বৃদ্ধি, বামপন্থীদের যে নিচুতলার যে সংগঠন, সেটা এবার কিন্তু এফেক্ট হবে। তাই খালি হাতেই ফিরতে হবে, অন্তত আমার অ্যাজামশন সে কথাই বলে। অন্তত খালি হাতেই ফিরবেন কোচবিহার থেকে, ভাড়ারে কিছু মিলবে না। তাই যতই চিলচিৎকার করুন কেন্দ্রের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, যতই আপনি পান্না ফেলে দিন না কেন, তাতে কিছু লাভ হবে না। মানুষ তার নির্বাচন ঠিক করে নিয়েছে। এবারে নির্বাচনে মানুষ কাকে ভোট দেবে সেটা কোচবিহারের মানুষ ঠিক করে নিয়েছে। তারা অন্তত প্রায় 14-13 লক্ষ মানুষ তারা ঠিক করেছে তারা কোথায় ভোটটা দেবে। যেখানে ভোট দেবে, মানে তারা গণতান্ত্রিকভাবে ভোট দেবে, অধিকারের প্রশ্নে, জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে প্রশ্ন করবেন। কেন সরকার করেনি? সরকার যদি করে থাকেন 26,000 চাকরি কেন বাতিল হলো? কেন হচ্ছে ওএমআর সিট পরিষ্কার হলো, প্রমাণ হলো না? কেন দেখালেন না? কেন হচ্ছে মিরার ওএমআর সিট নাইস কোম্পানিকে দিয়ে কি হলো, তার রেজাল্ট কি আছে? প্রত্যেকটি ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আমরা হেরেছেন আপনারা। তাই যাই হোক, যেখানেই কথা বলবেন সেখানে দুর্নীতি। আর তোরসাপাড়ে বালি, তোরসাপাড়ে হচ্ছে পাথর, কার্যত লুট হচ্ছে, নদী তার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাকশনের র্যাকেট কাজ করছে। পুলিশ কি করছে, প্রশাসন কি করছে, এসপি কি করছে, নতুন এসপি গেছেন, আপনি খবর নিন। দলের অবস্থা খুব ভালো নয়। আপনাকে ড্যামেজ কন্ট্রোল রিপেয়ারিং করতে হবে, কারণ শাসক দলের নিয়মই এটাই। ডিএমকেও করতে হবে। যাই হোক, আমার কথা মিললে ভালো, প্রসাদ খাওয়াবেন। মদন মোহনের প্রতি আমার চূড়ান্ত শ্রদ্ধা। আর আমি ওই জেলাকে ভালোবাসি, আমি ওই জেলার সম্পর্কে আমার আইডিয়া আছে। তাই যতই মমতা বন্দ্যোপাধ্যায় লম্পঝম্প করুক না কেন, হাওয়া চিৎকার করুক না কেন, বা স্লোগান যত দিক না কেন, কোচবিহারের মাটি কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিমুখ করে দেবে। মিলিয়ে নেবেন। ভালো লাগলে মতামত দেবেন, ভালো লাগবে না আপনাদের কথাগুলো। নেত্রী সম্পর্কে বলছি তো, বাস্তবটা বলছি আপনাদের। কমেন্টস করবেন। নমস্কার, আমি নয়ন রায়, আপনাদের জন্য আমি আছি। আপনারা একটা বটম টিপে দেবেন, লাইক। আমরা চেষ্টা করব গুটি গুটি পায়ে আমাদের লক্ষ্যে পৌঁছানো। নমস্কার।